এবারে আমি যাকে মঞ্চে বলবো একটু কথা বলার জন্য, তিনি হচ্ছেন শান্তনু স্বরূপ রায়, গুরুচরণ কলেজের অধ্যাপক। তিনি অত্যন্ত সুবক্তা, তাকে আমি ডেকে এনেছি মঞ্চে। নমস্কার। আজকে স্যারের স্মরণ সভায় আমার বলার মতো কিছু নেই, কারণ আমি স্যার সম্বন্ধে কিছুই জানি না। তার অসীম জ্ঞানের পরিধি এতটাই বেশি যে আমার পক্ষে সেই জ্ঞানের কিছুই আমার পক্ষে বোঝা সম্ভব না। তাই আমি তার সম্বন্ধে কিছুই জানি না। আমার কোনোদিন ফিলসফি বা লজিক কোনোদিনই ছিল না। কিন্তু একবার আমাদের পাড়ায় তাকে একটি সংবর্ধনা দেওয়া হয়েছিল পুজোর সময়। সেই সংবর্ধনার পরে যখন বুকেগুলো আমি অটোতে তুলে দিই, তখন তিনি জিজ্ঞেস করেছিলেন আমি কার ছেলে, এবং কার ছেলে জেনে সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আমার বাবা নাকি তার ক্লাসমেট বন্ধু। সেই সুবাদে তিনি আমার পিতৃসম। আমার বাবাকে অনেক দিন আগে হারিয়েছি। আমার ছোটবেলায় আমি আমার বাবাকে হারিয়েছি 14 জুন যেন আরেক বাবাকে হারালাম। যেহেতু আমি কিছুই জানি না তার সম্বন্ধে, সেভাবে কথাবার্তা কোনোদিনই হয়নি। যদিও আমাদের বাড়ি প্রায় এক পাড়াতেই। আমি অম্বিকাভূতি পূর্ব পাড়ায়, উনি আমার পাশে মহাদেব লেনে বা ক্যাপ্টেন বিশ্বাস লেনে। উনি আমার একটু আগেই ওনার বাড়ি। তবু আমাদের মধ্যে কথাবার্তা বা আলাপ টালাপ কিছুই হতো না। এত বড় মাপের মানুষ। তবে তার মারা যাওয়ার পর গত 16 জুন আমাদের কলেজে একটি শোক সভা হয়। সেই শোক সভা থেকে যেসব কথা জানতে পারি, ওই কথাগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছুক্ষণ আগে অমলেন্দু স্যার যে বলেছিলেন যে আমাদের কলেজের কোনো দেয়াল ছিল না তখনকার সময়ে, এবং তাপস স্যারের সময়ে সেই দেয়ালটা হয়, সেটা নিয়ে একটা বিরাট ঘটনা ঘটে যায়। তখনকার যিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট ছিলেন, আমি তখন কলেজের ছাত্র, গভর্নিং বডির যিনি প্রেসিডেন্ট ছিলেন, আমি নাম করছি না, সেই দেয়াল দেওয়া নিয়ে একটা বাঁক বিতণ্ডার সৃষ্টি হয় সেখানে। কেননা স্যার যে কন্ট্রাক্টরদের দিয়ে দেওয়ালটা গড়াতে চেয়েছিলেন, কনস্ট্রাক্ট করাতে চেয়েছিলেন, সেই কনস্ট্রাকশনের জন্য চার্জটা অনেক বেশি ওরা ডিমান্ড করেছিল। তো স্যার বললেন যাতে কম পয়সা খরচা করে ওয়ালটা করানো যায়, তাই নিজেই, তখন অফিসে ছিলেন সুবোধধর, বিশ্বদূরটা জানবে, সুবোধধর, ওনাকে নিয়ে সোজা তিনি ইটের ভাটায় চলে গেলেন, এবং ইটের ভাটায় গিয়ে সেখানে নিজে ইট বেচে কম দামে সেখান থেকে ইট কিনলেন। সেই ঘটনাটা তখনকার জিপি প্রেসিডেন্টের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই জিপি প্রেসিডেন্ট আপত্তি তুললেন যে এটা কি করে সম্ভব, উনি ইটের কি বোঝেন। কারণ তখনকার জিপি প্রেসিডেন্ট
ইচ্ছে ছিল যে ওই কনস্ট্রাকশনটা তার আন্ডারে হোক। তাই তৎক্ষণাৎ তিনি জিবি মিটিং ডাকলেন এবং সুবোধকে দিয়ে ওই জিবি প্রেসিডেন্টের তখনকার যে কনস্ট্রাকশনগুলো চলছিল সেখান থেকে ইটের কালেকশন নিয়ে এসে তার অফিসে রাখলেন। যেদিন জিবি মিটিং হচ্ছিল সেদিন তিনি ওই জিবি প্রেসিডেন্ট চার্জ করলেন, আপনি কনস্ট্রাকশনের কি বোঝেন? আপনি যেগুলো ইট আনিয়েছেন সেই ইটগুলো অত্যন্ত নিম্নমানের, কাজে এই ইট দিয়ে দেওয়াল তৈরি করা সম্ভব না। তখন তাপস শঙ্কর দত্ত ওই সুবোধকে দেখে, এর আগেই তিনি দুটো ইট, সেই কনস্ট্রাকশন সাইটের ইট এবং তিনি যে ইট ভাটা থেকে ইট আনিয়েছিলেন সেই ইট, দুটো ইট এক জায়গায় রেখেছিলেন এবং সুবোধকে বলেছিলেন যে ওই ইট দুটো নিয়ে আসো। ইট দুটো আনার পরে সেই ইট দুটো একটা থেকে, এই যে এটা হচ্ছে আপনার ইট আর এটা হচ্ছে আমার আনা ইট ভাটার ইট, এবং দুটো ইটে বাড়ি দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল সেই প্রেসিডেন্টের কনস্ট্রাকশনের ইটগুলো ঝুরঝুর করে ভেঙে পড়ে গেল, কিন্তু তার বাছা ইট একদমই ভাঙলো না। তার থেকে প্রমাণিত হলো যে উনি যে ইটটা কিনেছিলেন সেই ইটটা সত্যিকার অর্থে ভালো ইট, এবং তিনি তার যে ডিসিশন যে তিনি নিজে দাঁড়িয়ে থেকে দেওয়াল তৈরি করবেন সেটাই ঠিক ছিল। প্রেসিডেন্ট আর কিছু বলতে পারেননি। আরেকটা ঘটনা, তখন জিসি কলেজের স্টুডেন্ট মজলিসের যে জিএস ছিল, একটু দাদা গোছের ছেলে, বিশ্বদোষদা চেনে, আমি যদি নাম বলি সবাই চিনবে। হায়ার সেকেন্ডারি অ্যাডমিশনের সময় হঠাৎ গিয়ে সেই ছেলেটা স্যারের চেম্বারে ঢুকে বলল যে আমার এই স্টুডেন্টদেরকে চান্স দিতেই হবে 30%। স্যার বললেন এরকম তো হবে না, সবাই যদি চান্স পায় তাহলে তোমার স্টুডেন্টরাও চান্স পাবে, এটুকু বলতে পারি। না এটা হবে না, আমার এই স্টুডেন্টদেরকে চান্স দিতেই হবে। এই কথা বলেই সে ভীষণ রকমের আস্ফালন যাকে বলা যায়, দাদা তো আস্ফালন যাকে বলা যায়, সে আস্ফালন শুরু করে দিল। উনি শুধু বলেন তুমি চুপ করো, চুপ করো, শান্ত হও, শান্ত হয়ে বসে ভালোভাবে কথা বল। কিন্তু তার আস্ফালন বেড়েই যাচ্ছে। টেবিলের মধ্যে সজোরে একটা চপ বাড়ি মেরে টেলিফোন ফেলিফোন সমস্ত কিছু ছড়িয়ে একেবারে সাংঘাতিক অবস্থা। এর মধ্যে তার স্যারের সঙ্গে বসে গিয়েছিল। স্যার বলছে তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। এই অবস্থায় বেরিয়ে যাওয়ার পর, তারপর যখন সে টেলিফোন একেবারে ছিঁড়ে টিড়ে সাংঘাতিক একটা অবস্থা করেছে, করে বেরিয়ে যাওয়ার পরে স্যার ডিসাইড করলেন যে তাকে রাস্টিকেট করবেন। তখন অন্যান্য টিচাররা এসে স্যারকে বোঝালেন যে স্যার রাস্টিকেট করবেন না, আপনি বড় একটা টিসি দিয়ে দিন। অনেক বোঝানোর পর স্যার রাজি হলেন যে তাকে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হবে। এবং সে এই খবর পেয়ে কলেজের নিচে একটা দাঁড়িয়ে অপেক্ষা করছিল। আজ স্যার নামলেই স্যারের গর্দান যাবে। কলেজ ছুটির পরে সবাই স্যারকে না করছিল যে স্যার আপনি ডান দিকে যাবেন না, কলেজের নিচে দিয়ে যাবেন না, আপনি বরং টিকর বস্তি দিয়ে চলে যান, কারণ নিচে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, আপনি ওদিক দিয়ে যান। স্যার তখন বললেন মৃত্যু তো আজকেও হবে, কালকেও হবে, মৃত্যুকে তো এড়াতে পারবো না। আজ যদি আমার এই মৃত্যু লেখা থাকে তার হাতে, তাহলে আমার এই মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। এদিক দিয়ে গেলেও সে আমাকে মারবে, টিকর বস্তি দিয়ে গেলেও সে আমাকে মারবে, কাজে আমি এদিক দিয়েই যাব। আর স্যারের জিদের কাছে তখন কেউ আর কথা বলতে পারেনি। স্যার ওদিক দিয়ে গেলেন, টেলা দিয়ে নিচে নেমে গেলেন ডান দিকে। সেখানে ওই ছেলেটা ছিল,
দাঁড়িয়ে ঘোরাফেরা করছিল এবং স্যার নিচে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে স্যারের আশপাশ ঘোরাঘুরি করছিল দাঁটা নিয়ে, কিন্তু আশ্চর্যের ব্যাপার স্যারের সামনে দাঁড়িয়ে একটা কথাও সে বলতে পারেনি। স্যার কোনো ধরনের কোনো রকমের বিপদ, এত বিপদের মধ্যেও শান্ত থেকে একেবারে নিশ্চিন্তে ঘরে ফিরে এলেন, তার শরীরে চুলের দাগটা পাড়িটাও পড়েনি। স্যার যখন প্রিন্সিপাল ছিলেন, বিশ্বতোষ তা জানে হয়তো, তখন রাত্রেবেলা 9টা-10টা বাজলে ঘন্টি দেওয়ার একটা চল ছিল। রাত 9টা বাজে ঢং ঢং করে 9টার ঘন্টা বাজতো, 10টা হলে 10টার ঘন্টা বাজতো। কিন্তু স্যার শুনতে পেলেন যে এই ঘন্টাটা ঠিক মতো বাজানো হচ্ছে না। তো একদিন রাত্রেবেলা 1টার সময়, 1টা নাগাদ উনি চলে এলেন কলেজে। কলেজে এসে উনি অপেক্ষা করছেন কখন ঘন্টা বাজবে। ঘন্টা তো আর বাজে না, ঘন্টা বাজলো না। গিয়ে দেখলেন যারা ঘন্টা বাজাতো তারা গাঁজা খেয়ে ঘুমিয়ে আছে। তিনি কোনো কিছু না বলে সোজা ঘন্টাটা নিয়ে বাড়িতে চলে এলেন। পরদিন আবার তার ব্যাগের মধ্যে সেই ঘন্টাটা ঢুকিয়ে কলেজে গিয়ে ওদেরকে ডাকলেন, কালকে ঘন্টা বাজিয়েছো? বলে হ্যাঁ স্যার বাজিয়েছি। তোমাদের ঘন্টাটা নিয়ে আসো তো। ঘন্টা তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় ঘন্টা? ঘন্টা নেই। তারপর তিনি ঘন্টাটা ব্যাগ থেকে বের করে তাদের হাতে দিলেন, দিয়ে তাদেরকে বললেন যে গাঁজা খাও, গাঁজা খেয়ে ঘুমাও, হ্যাঁ তাহলে ঘন্টাটা কে বাজাবে? এরপর থেকে শুনেছি যে তারা রেগুলারই ঘন্টা বাজাতো। আরেকজন স্যার, সকালবেলা ক্লাস হতো, মর্নিং ক্লাস। সেই মর্নিং ক্লাসে গিয়ে দেখেন ওই দিনের ওই ক্লাসটাতে ওই স্যার অ্যাবসেন্ট, এবং কাউকে না জানিয়েই অ্যাবসেন্ট। সকাল 7টার ক্লাস। তিনি কলেজ থেকে বেরিয়ে সোজা ওই স্যারের বাড়িতেই চলে এলেন। আমি নাম বলবো না। সোজা স্যারের বাড়িতে এসে ডাকলেন স্যারকে। স্যারের স্ত্রী বললেন উনি তো ঘুমাচ্ছেন। কোন রুমে ঘুমাচ্ছেন? আমাকে ওই রুমে নিয়ে চলো। সোজা গিয়ে ওই রুমে ঢুকলেন। ঢুকে মশারি তুলে স্যারকে ডেকে, তোমার একটা ক্লাস। স্যার তো ধর্মড়িয়ে উঠে অবাক, এ কি স্বয়ং প্রিন্সিপাল এখানে? স্যার আপনি? হ্যাঁ তোমার একটা ক্লাস ছিল না? হ্যাঁ স্যার আমি আসলে এত ঘুম পেয়েছে। না এরকম ঘুমালে তো চলবে না, সময় মতো ক্লাসে যেতে হবে। আমার মনে হয় না এরপর থেকে কোনো স্যার, এই স্যার অন্তত আর কোনোদিন সকালবেলার কোনো ক্লাস ফাঁকি দিয়েছিলেন। আমাদের অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান যিনি ছিলেন, এবার নামটা বলেনি, সম্পর্কে উনি আমার কাকাও হন, গোবিন্দ দত্ত। তার একটা প্রেস ছিল, প্রেসের নাম ছিল জয়ন্তী প্রেস। সকালবেলা যে কলেজের পত্রিকা আসতো, সোনার কাছাড়, এই সমস্ত পত্রিকা, প্রান্তজ্যোতি, অরুণোদয়, এই ধরনের সমস্ত পত্রিকা প্রেসে গোবিন্দ দত্ত কালেক্ট করতেন, এবং প্রেসের কাজ সেরে গোবিন্দ দত্ত কলেজে আস্তে আস্তে 1টা-2টো বাজত। সকালবেলা খোঁজ নিয়ে দেখা গেল, স্যার দেখলেন যে পত্রিকা তো নেই। তাহলে পত্রিকা কোথায়? পত্রিকা আসে না? হ্যাঁ আসে। কোথায় পত্রিকা? পত্রিকাগুলো ওই জায়গায়, গোবিন্দ দত্ত নিয়ে আসবেন। না এটা তো ঠিক না, গোবিন্দ হয়ে বলবে। পরদিন সকালবেলা গোবিন্দ দত্ত শুনেছি স্যারের বাড়িতে গেলেন, যাওয়ার পরে বলেছেন যে আর কোনোদিন এরকম হবে না, সকাল সকাল কলেজে গিয়ে পত্রিকাগুলো পৌঁছবে, এবং পৌঁছেও ছিল। এরকম ছোট ছোট অনেক ঘটনা আছে। এই ছোট ছোট ঘটনা থেকে স্যার
অ্যাকাডেমিশিয়ান এবং অ্যাডমিনিস্ট্রেটর এবং মানুষ হিসাবে যে কত বৃহৎ মাপের ছিলেন সেটা কিন্তু খুব বোঝা যায়। বড় করে কিছু বলার দরকার নেই, এই ছোটখাটো ঘটনা থেকে স্যারের বিশাল ব্যাপারটা, বিশাল ব্যাপারটা, যেরকম পাণ্ডিত্য, যেরকম স্কলাস্টিসিজম, যেরকম তার অ্যাডমিনিস্ট্রেশন, সবকিছু একদম পরিষ্কার বোঝা যায় এবং বোঝা যায় কত বড় মাপের মানুষ ছিলেন তিনি। তাই হয়তো সবসময় তিনি বলতেন, the purpose of education should be man making, not machine making। এই কথাটা স্যার বলতেন এবং স্যারের কাজে কর্মের মধ্যে দিয়ে এটা কিন্তু ভীষণভাবে প্রতিষ্ঠিত। আর কিছু বলছি না, নমস্কার। এত সুন্দর করে বললেন, শুধু তাই নয়, আমাদের খুব দেখার তো খুব একটা সুযোগ নেই গুরুচরণ কলেজের পরবর্তী যে প্রজন্ম, সেখানে আপনারা আছেন, তাদের হৃদয়ে বাবা আছেন এবং যে কর্মের যে একটা স্ফুরণ এবং ধারা আছে সেটি আপনাদের কাছে অবধি পৌঁছেছে। আপনারা সেটাকে অনুধাবন করে সেটাকে নানাভাবে আমাদের সামনে তুলে ধরলেন। অনেক কৃতজ্ঞতা আপনাকে। খুব একটা হয় না, মহৎ কিছু দেখিলে উল্লাস আছে, মহৎ কিছু শুনে উল্লাস হলো, যে অনেকগুলো কথা আমরা জানি না, যে জায়গাটায় আমরা ছিলাম না, সেই জন্য কৃতজ্ঞতা জানাই আপনাকে।